আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আস্তাদিয়া বেনাসির। শুরুতেই ডেটল পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে কোরবানির পশু জবাই। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং মাংস বিতরণে ব্যস্ত সময় পার করছেন মানুষ। প্রথম দিনের তুলনায় চাপ কিছুটা কম হলেও বিভিন্ন এলাকায় এখনও দেখা গেছে কোরবানির ব্যস্ততা। এদিকে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য ফেলায় দ্রুত পরিষ্কার করা সম্ভব হলেও কোথাও কোথাও খোলা স্থানে বর্জ্য ফেলে রাখায় সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও জনভোগান্তি। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফকিরাপুল এলাকায় রয়েছে সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রহিম, সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম কতটুকু সফল হলো, সেই সাথে নগরের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সাদিয়া, সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় বর্জ্য থাকলেও বেশির অংশে কিন্তু পরিচ্ছন্নতা হয়েছে। গতকালকে জানেন যে সিটি কর্পোরেশন কিন্তু ঘোষণা দিয়েছে রাত 2টার মধ্যে 100% বর্জ্য অপসারণ করার কথা তারা বলেছিল। তবে আমরা কোনো কোনো জায়গায় কিন্তু দেখেছি যে ময়লার স্তূপ থেকেছে এবং কিন্তু সেখানে থেকে দুর্গন্ধ ছড়িয়েছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আজকে ঈদের দ্বিতীয় দিন কিন্তু বিভিন্ন এলাকায় কুরবানি হচ্ছে এবং আমি বর্তমানে যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গরু কুরবানি হচ্ছে এবং এখানে আমরা কথা বলেছি, তারা কিন্তু নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করার কথা তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ফাঁকা ঢাকায় কিন্তু যে নিরাপত্তার একটি সংখ্যা ছিল সেই জায়গায় আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন টহল টিম আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন পাড়া মহল্লায় পুলিশের টহল টিম কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়া আজকে যেমনটি আমরা লক্ষ্য করেছি যে আজকে কিন্তু ফাঁকা ঢাকাতেও অনেকেই কিন্তু ঢাকা ছাড়ছে। এছাড়া বর্জ্য নিয়ে যদি একটু বলতে চাই, যেখানে যারা কুরবানি করছে আমরা তাদের সাথে একজন রয়েছে, আমি কথা বলতে চাই একটু। আজকে যে আপনাদের কুরবানি করছেন এই বর্জ্যগুলো আপনারা কিভাবে অপসারণ করেন যদি একটু জানান। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমরা গতকালকে আমাদের নিজ উদ্যোগে আমরা নিজেদের আমাদের পাইপ দিয়ে আমাদের এমপ্লয়ি দিয়ে আমাদের বর্জ্য আমরা আমাদের নিজ উদ্যোগে আমরা পরিষ্কার করে ফেলি এবং সিটি কর্পোরেশনের থেকে বলা আমাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে, সেই ব্যাগগুলো দিয়ে আমাদের বর্জ্যগুলো ফেলা হয়েছে কিছু। এবং বর্তমানেও আমরা যে আজকে দ্বিতীয় দিন ঈদ চলছে, এই ঈদের দিন আমরা নিজেদের লোক দিয়ে আমরা নিজেদের সব। জি, সাদিয়া শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন যে তাদের নিজ উদ্যোগে কিন্তু তারা করছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু পলিথিন ব্যাগ বর্জ্য ফেলার জন্য দেওয়া হয়েছিল, সেটিতে করে তারা নির্দিষ্ট স্থানে ফেলছেন। এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে নির্দিষ্ট স্থানে সকলে ময়লা ফেলছেন, তবে সিটি কর্পোরেশনের যে গাড়ি সেটি এসে কিন্তু নিয়ে যাচ্ছে না বিভিন্ন জায়গা থেকে, এমন অভিযোগও আমরা পেয়েছি এবং নির্দিষ্ট জায়গায় আমরা দেখেছি যে দুর্গন্ধ আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে বর্জ্য ব্যবস্থাপনা সবশেষ। সাদিয়া, ধন্যবাদ রহিম। রাজধানীতে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম পাওয়া নিয়ে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তারা বলছেন, গরুর চামড়ার দাম পাওয়া যাচ্ছে 500 থেকে 650 টাকা, যেখানে কিনতে হয়েছে 800 থেকে 900 টাকায়। এর ফলে চরম হতাশ তারা। তবে আড়তদাররা বলছেন, ট্যানারি থেকে যে দর পাওয়া যাচ্ছে সেই হিসেবেই কিনতে হচ্ছে চামড়া। ট্যানারি মালিকরা বলছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। অভিজ্ঞতার অভাবে মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর বিভিন্ন এলাকায় কাঁচা চামড়া নিয়ে আসেন মৌসুমি ব্যবসায়ীরা। কেউ ভ্যানে, কেউ ছোট ট্রাকে নিয়ে আসেন সংগ্রহ করা চামড়া। গত কয়েক বছরের মতো এবারও বাজারে নেই প্রাণ চাঞ্চল্য, তাই মৌসুমি ব্যবসায়ীরাও চামড়ার কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। তো এবারে 700-600 এরকম কিনা আছে, তারা রেট বলে এখন 500। 150টার বেড ঠিক হলো,
কারণ বাকি আপনার যে কয়টা রইলো 25টার মতো, এই চামড়াগুলো ওরা সামান্য একটু খুঁতের কারণে বাদ দিতেছে। একটা চামড়া যদি ফুট হিসেবে মাপে খালি ফিতা দিয়া কমপক্ষে 1500 টাকা দিতে। আমি 400-500 টাকা কিনে নিয়েছি, আমি লেবার খরচ দিছি, আমার গাড়ি ভাড়া আছে, এখন সিন্ডিকেট করে মালের দাম কমায় ফিডিং দিয়ে নিতে চাই। আড়তদাররা বলছেন ট্যানারি থেকে যে দর পাওয়া যাচ্ছে সেই হিসেবে কিনতে হচ্ছে তাদের। চামড়ার মান কমে গেছে বলে অভিযোগ করেন কেউ কেউ। চামড়া কম দাম সেটা আপনারা সরকার কাছে প্রতিবেদন জানান। কেমিক্যাল যে লাগে ওই কেমিক্যালের বাজারে কি অবস্থা? ভালো চামড়ার মান সব সময় থাকবে, আমাদের এই চামড়ার গুণগত মান অনেক কমে গেছে। এদিকে গরমে চামড়া নষ্ট হওয়ার শঙ্কা থাকায় দ্রুত বেচাকেনা শেষ করার পরামর্শ ট্যানারি মালিকদের। তারা বলছেন অভিজ্ঞতা ছাড়াই অনেক মৌসুমী ব্যবসায়ী বেশি দামে চামড়া কিনছেন, ফলে তারা পড়ছেন ক্ষতির মুখে। 12-13 সালে 2400-2500 টাকা আমরা চামড়া কিনেছি, তখন আমাদের প্রফিট হয়েছে, কিন্তু এখন চামড়া কিনে যে আমরা প্রফিট করবো এটা কোনো নিশ্চয়তা নাই। বর্জ্য শোধনাগার ভালো হলে চামড়া রপ্তানির আয়ও বাড়বে বলে আশা করেন তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, ট্যানারির শিল্প কারখানাগুলোতে চামড়া প্রবেশ করতে শুরু করেছে, সব শেষ সেখানকার অবস্থা আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে আছি সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। আমরা যেটি দেখেছি যে গতকালকে দুপুরের পর থেকে, বিশেষ করে বিকেল থেকেই ট্যানারি চামড়া শিল্পনগরীতে ট্রাক বোঝাই, ছোট বড় ট্রাক বোঝাই চামড়া প্রবেশ করতে শুরু করে। এবং আমরা যেটি জেনেছি যে বিসিক সূত্রে যেটা সকাল আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত 4,64,000 পিস গরু, মহিষ এবং ছাগলের চামড়া প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে 4,46,000 পিস গরু মহিষের চামড়া এবং বাকি 16,000 পিস রয়েছে ফিড রয়েছে ছাগল এবং ভেড়ার চামড়া। আমরা যদি দেখি যে ট্যানারিতে এখন যে ট্রাক বোঝাই চামড়া সেটি নামছে এবং যে এখানকার যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা ট্রাক থেকে চামড়া নামাচ্ছেন। পাশাপাশি অন্যান্য যে শ্রমিকরা রয়েছেন তারা সেই সব চামড়া লবণ দেওয়ার জন্য ব্যস্ত সময় পাস করেছেন। তো আমরা যেটা বলবো যে লবণজাত চামড়াগুলোকেই পরবর্তী সময় তারা মজুত করবেন। এছাড়া যে চামড়া ট্রাক বোঝাই এসেছে সেগুলো তারা নামাচ্ছেন এবং এখানে সকলে ব্যস্ত সময় পার করছেন এই যে লবণ দেওয়ার জন্য এবং চামড়াগুলোকে সংরক্ষণ করার জন্য। আমরা এখানে কথা বলেছিলাম যে এখানকার যারা ট্যানারির মালিকরা রয়েছেন তারা যেটা বলছেন যে যেসব চামড়া আছে সেসব চামড়া কিছুটা মৌসুমী ব্যবসায়ীদের অসাবধানতার জন্য কিছু চামড়া গুণগত মান নষ্ট রয়েছে, তবে তারা যেসব চামড়া পাচ্ছেন সেগুলো চামড়া পাওয়ার সাথে সাথে লবণজাত করছেন। আমরা এখানে কথা বলেছিলাম এখানকার যেসব মৌসুমী ব্যবসায়ী রয়েছে তারা এখানে যারা চামড়া বিক্রি করতে এসেছিলেন তারা যেটি বলছেন যে তারা যে চামড়ার দাম পাচ্ছেন তা আসলে সরকার বেঁধে দেওয়া নিয়মে তারা চামড়ার দাম পাচ্ছেন না। তারা চামড়া প্রতি 450 থেকে 600 টাকা চামড়া পাচ্ছেন। তো এতে করে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। তো সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে বিসিক চামড়া শিল্প নগরীতে আজকেও চামড়া বোঝাই ট্রাক প্রবেশ করছে এবং এইসব চামড়াকে লবণজাত করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তো সাদিয়া, এই ছিল সাভারের ট্যানারি থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। মাদকের রুট বদলে গেলেও বাংলাদেশে থামছে না পাচার। সীমান্ত থেকে শহর সবখানেই ছড়িয়ে পড়ছে এর প্রভাব। আন্তর্জাতিক সিন্ডিকেট, প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক এবং নতুন কৌশলের বিরুদ্ধে কতটা কার্যকর হচ্ছে অভিযান, সেই প্রশ্ন এখন বড় হয়ে উঠছে। সীমান্ত ছাড়াও সমুদ্রপথ এমনকি আকাশপথ ব্যবহার করে দেশে ঢুকছে ইয়াবা, হেরোইন, আইস সহ নানা ধরনের মাদক। পরিস্থিতিও সময়ের সঙ্গে বদলাচ্ছে মাদক কারবারিদের কৌশলও। মাদকের ইতিবৃত্ত নিয়ে দীপ্ত চন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। আইটি ব্যবসার আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ব্যবসা। গত বছরের 18 নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে 2 জনকে গ্রেপ্তার এবং 18 কেজি সীসাসহ হুক্কা সেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়াও রাজধানীতে ইয়াবার কারখানা, বিভিন্ন সিনথেটিক ড্রাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উঠে আসে নতুন নতুন মাদকের তথ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাদক সংশ্লিষ্ট অপরাধে প্রতি বছর 20,000-এর বেশি মামলা হচ্ছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হচ্ছে স্থানীয় ডিলার থেকে শুরু করে কথিত গডফাদাররাও। উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার মাদক।
তারপরও থেমে নেই মাদক চোরাচালান। গত 5 বছরে প্রায় 10টিরও বেশি নতুন ড্রাগ প্রবেশ করেছে বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে ম্যানেজ কালচার বন্ধ না হওয়ায় মাদকের 6 লাফ হয়েছে দেশ জুড়ে। যথাযথ চিরুনি অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন। এর রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী বলুন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলুন, বিজিবি সব তো সরকারি প্রতিষ্ঠান। তো সরকারের থেকে, রাষ্ট্রের থেকে তো কেউ শক্তিশালী না। কিন্তু প্রশ্নটা হচ্ছে ভাগাভাগির প্রশ্ন। এই ভাগাভাগির প্রশ্নে এসে তারা আসলে শক্তিশালী হয়ে উঠছে। যে বা যারা ব্যবস্থা গ্রহণ করবে তাদের কেউ কারো সাথে যদি এদের ভাগাভাগির সম্পর্ক থাকে বা তাদেরকে যখন এই সুযোগ দিচ্ছে তারা তখন নীরব থাকছে। তবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের দাবি, ডিলার থেকে শুরু করে গডফাদারদেরও আনা হচ্ছে আইনের আওতায়। এই ধরনের গডফাদার ধরনের যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। কিভাবে? এটা আমাদের সরকার আমাদের একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে মানি লন্ডারিং। কারণ গডফাদাররা কখনোই তারা মাদক ক্যারি করে না বা ধারে কাছেও যায় না, তো যার জন্য তাদের কাছে রিস্ক করাটা খুব কঠিন হয়ে যায়। এখন তাদেরকে ধরার পদ্ধতি হলো কি, ফলো দা মানি, তাদের সম্পদকে আমরা ফলো করি। যদিও আধুনিক তদন্ত সরঞ্জাম ঘাটতির কারণে মাদক কারবারিরা অনেক সময় আইনের ফাঁক গলে বেরিয়ে যায় বলে জানান এই কর্মকর্তা। এত জটিল আপনার যে সোশ্যাল অ্যাপস তারা ব্যবহার করছে, যেখানে আমাদের অ্যাক্সেসটা তৈরি করতে পারছি না। এটা আমাদের এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে। অন্য পণ্যের আড়ালে সেগুলোর ভিতর খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়। তো আসে তো আপনার ফুড সাপ্লিমেন্ট, কিন্তু এটার জন্য আমাদের যেটা আছে যে আমাদের এই যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, এখানে উন্নত মানের স্ক্যানিং সিস্টেমটা আমরা সব জায়গায় ইন্ট্রোডিউস করতে পারি না। প্রতিদিনই ধরা পড়ছে মাদক, হচ্ছে মামলা, চলছে অভিযান, কিন্তু থামছে না চোরাচালান। নতুন মাদক আর প্রযুক্তি নির্ভর নেটওয়ার্কের কারণে পরিস্থিতি হয়ে উঠছে আরো জটিল। মাদকের মূল সিন্ডিকেট ভাঙতে রাষ্ট্রকে আরো কঠোর হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তে যাচ্ছে 3 সদস্যের টিম। মৃত্যুর কারণ উদ্ঘাটনে ঘটনার দিন 27 মে 3 সদস্যের কমিটি গঠন করে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে এ ঘটনায় মৃত্যুবরণ করা এক নবজাতকের পিতা হাবিবুর রহমান চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ এনে রমনা থানায় মামলা করেন। দর্শক, আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের 3 সদস্যের তদন্ত কমিটি হাসপাতালে এসেছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সাদিয়া, তদন্ত কমিটি হাসপাতালে আসেনি। এখন যেহেতু প্রায় সকাল 10টা বাজে এবং আজই তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন, যেহেতু 27 তারিখে ঘটনাটি ঘটেছে এবং ওই দিনই তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আসলে জানা যাবে যে এই মৃত্যুর সঠিক কারণটা কি এবং তদন্ত কমিটি কি খুঁজে পেয়েছে। আমরা যোগাযোগের চেষ্টা করেছি, এখন পর্যন্ত আমরা সে বিষয়ে কোনো কিছু জানতে পারিনি। এবং রমনা থানায় যে একটি মামলা হয়েছে এই শিশু মৃত্যুর ঘটনায়, সে বিষয়ে ডিসি মিডিয়ার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি নিজেও এই বিষয়ে খোঁজ রাখছেন এবং বলছেন যে সার্বক্ষণিকভাবে এই মামলার অগ্রগতি কী হয় সেটি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবেন, কিন্তু এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমরা যেটি জেনেছি যে স্থানে ঘটনাটি ঘটেছে, যে শিশু ওয়ার্ডে, সেই শিশু ওয়ার্ডটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখানে এই হাসপাতালটিতে এখন কোনো শিশু নেই। সিলগালা করার আগে সেখান থেকে যে তদন্ত কমিটি রয়েছে তারা নমুনা সংগ্রহ করেছেন এবং সেগুলো পর্যালোচনা করে তারপরেই তারা আসলে সিদ্ধান্ত জানাবেন এবং প্রতিবেদন জমা দেবেন। আমরা অপেক্ষা করছি, আমরা হয়তো দুপুরের দিকে জানতে পারবো যে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি বা আজকে শেষ দিন হলেও আজকে জমা দেওয়া হবে কিনা সেই বিষয়টি আমরা জানতে পারবো। তারপরে আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে পারবো এই তথ্যটি। সাদিয়া, ধন্যবাদ বাদল। জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা ও স্পোর্টস কার্ড চালুর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণ, আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এসব উদ্যোগ দেশের ক্রীড়াভিত্তিক শিল্প, ক্রীড়াপণ্য উৎপাদন, ব্র্যান্ডিং, স্পোর্টস মিডিয়া, পর্যটন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি প্রাথমিক সমঝোতা চুক্তি হয়েছে। হোয়াইট হাউস সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে চুক্তিটি চূড়ান্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন প্রয়োজন। ট্রাম্পের প্রধান শর্ত ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা ইতিবাচক বললেও ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার খবর অস্বীকার করেছে। এরই মধ্যে গাজা উপত্যকার 70% অঞ্চলের উপর সামরিক নিয়ন্ত্রণ বাড়াতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ নগদ অর্থসহ গ্রেপ্তার হয়েছেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। প্রথমে 80 লাখ টাকা সহ তাকে গ্রেপ্তারের পর তার এক বন্ধুর পাটক্ষেত থেকে 5টি বস্তায় লুকানো আরও 2,24 লাখ টাকা উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সরকারি আবাসন ও রেশন কার্ড সহ বিভিন্ন প্রকল্পে দরিদ্র মানুষের কাছ থেকে অবাধে ঘুষ নিতেন তিনি। একসময় রাজমিস্ত্রি থেকে প্রভাবশালী নেতা বনে যাওয়া দীপঙ্করের সব অবৈধ সম্পদ উদ্ধার এবং তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।